কেজিএফ চ্যাপ্টার 2 2022 সালের ব্লকবাস্টার হিট সিনেমা। কেজিএফ চ্যাপ্টার 1 দেখার পর দর্শকরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। অবশেষে 2022 সালের 14 এপ্রিল রিলিজ হয় কেজিএফ চ্যাপ্টার 2। এই মুভিটির IMDb রেটিং 8.3 আউট অফ 10। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি কেজিএফ চ্যাপ্টার 1 এর বাংলা এক্সপ্লেনটি না দেখে থাকেন তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই রকির ছোটবেলার একটি সিন দেখানো হয়। রকি তার মাকে জিজ্ঞেস করে তার স্বর্ণ ভালো লাগে কিনা। তার মা বলে পৃথিবীর কোন মহিলার স্বর্ণ ভালো লাগে না। তখন রকি তার মাকে বলে একদিন দুনিয়ার সব স্বর্ণ সে তার মাকে এনে দেবে। এরপর সিন শিফট হলে সেই জার্নালিস্ট আনন্দকে দেখানো হয়, যে কেজিএফ চ্যাপ্টার 1 এর কাহিনী শোনাচ্ছিল। হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়, তাকে হাসপাতালে নেওয়া হয়। হসপিটালে তার ছেলে বিজেন্দ্র তার সাথে দেখা করতে আসে। জার্নালিস্ট দীপা সহ বাকি সবাই এই গল্পটি অর্ধেক শুনেছিল। এই পুরো গল্পটা শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তখন বিজেন্দ্র বলে, এই গল্পের জন্য আমার বাবা আমাকে আর আমার মাকে একটুও সময় দিত না। সে তার সারাটা জীবন এই স্টোরির পিছনেই সময় ব্যয় করেছে। বিজেন্দ্র এই স্টোরিটা কমপ্লিট করতে চায়। এরপর বিজেন্দ্র দীপাকে তার বাবার লাইব্রেরিতে নিয়ে যায়। সেখানে কেজিএফ চ্যাপ্টার 2 এর স্টোরি খুঁজতে শুরু করে তারা। সেই সাথে আমাদের দেখানো হয় কেজিএফ চ্যাপ্টার 1 এ আনন্দ যে পাথরের কথা বলেছিল, আনন্দের বলে দেওয়া জায়গায় খোঁড়ার পর সত্যই সেই পাথর খুঁজে পাওয়া যায়। বিশাল সাইজের ওই পাথরে আসলে রকির মূর্তি খোদাই করা ছিল। এদিকে চ্যাপ্টার 2 এর বইটি খুঁজে পাওয়া যায়। বিজেন্দ্রের কাহিনী বলতে শুরু করে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে রকি গারোরাকে মেরে ফেলেছে। কেজিএফ এর লোকেরা গারোরার সৈন্যদের সাথে লড়াই করে আর জিতেও যায়। এরপর গারোরার সব পার্টনার কেজিএফ এ চলে আসে। তারা ভেবেছিল গারোরার পর কেজিএফ এর নতুন মালিক হবে বিরাট। সবাই বিরাটের জন্য অপেক্ষা করছিল। তখনই হেলিকপ্টার চলে আসে। সবাই ভাবে বিরাট এসেছে, কিন্তু হেলিকপ্টার থেকে নামে রকি। সে কেজিএফ এর মালিকের চেয়ারে বসে এবং বলে, বিরাটকে তো আমি অনেক আগেই মেরে ফেলেছি। এখন থেকে কেজিএফ এর নতুন মালিক আমি। এখানে এন্ড্রু ও রাজেন্দ্র দেশাইও ছিল, যারা গারোরাকে মারার দায়িত্ব রকিকে দিয়েছিল। এইখানে আমরা রিনাকেও দেখতে পাই। রকির লোকজন রিনাকে জোর করে তুলে এনেছে তার কাছে রাখার জন্য। তাদের সাথে সেখানে কমলও ছিল। সে কিছুতেই রকিকে কেজিএফ এর নতুন মালিক হিসেবে মেনে নিতে পারছিল না। কমল রকিকে বলে, এই সাম্রাজ্য রক্ষা করার জন্য আমাদের বাবারা আমাদের জন্ম দিয়েছে। বাইরের কেউ এসে এর সিংহাসনে বসবে, তাহলে কি আমরা বসে বসে ঘাস কাটবো? তখন রকি বলে, তাহলে গরিবের সন্তানরা কি করবে? আর একাই 10 জনের মাথা কেটে ফেলা লোকটাই বা কোথায় যাবে? যদি তোরা শুধু তোদের বাবার সন্তান হওয়ার সুবাদেই রাজা হয়ে যাস, তোদের বাবা তাহলে আমার সময় তোদেরকে জন্ম দিয়েই ভুল করে ফেলেছে। এখন আমার রাজত্ব চলবে। ওই সময় রিনা বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? রকি বলে, তুমি আমার এন্টারটেইনমেন্ট। তখন কমল রেগে গিয়ে রকিকে অনেক অপমান করতে শুরু করে, আর রকি সেখানেই কমলকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে সেখানে থাকা সবাই স্তব্ধ হয়ে যায়। রকি চাইলে সেখানে থাকা সবাইকেই মেরে ফেলতে পারত, কিন্তু সে তা করে না, কারণ সবাইকে মেরে ফেললে বিজনেস করবে কাদের নিয়ে? তখন রাজেন্দ্র দেশাই বলে, গারোরাকে মারার জন্য তোমার মতো রকিকে আমি খুঁজে বার করেছি, তাহলে কি রকিকে মারার জন্য আরেকটা রকি খুঁজে আনতে পারবো না? রকি বলে, আমার বাবাই আমাকে মারতে পারেনি, তাই আমার বাবার কসম খেয়ে বলছি কেউই আমাকে মারতে পারবে না। এরপর রকি রিনাকে নিয়ে কেজিএফ এর ভিতরে যায়। রাজেন্দ্র দেশাইয়ের ইচ্ছা থাকলেও সেখানে আর সে কিছুই বলতে পারে না। এরপর আমরা দেখতে পাই কেজিএফ এ যেসব লোকেরা কাজ করত, রকির রাজত্বে তাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন তাদের সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে, তাদের ভালো পোশাক আর ভালো খাবার দেওয়া হচ্ছে, এবং তাদের সকলের জন্য ভালো বাড়িও বানানো হয়েছে। সেখানকার সকল শ্রমিক রকিকে নিজেদের দেবতা মানতে শুরু করে। এর পরের সিনে রকি বলরামের কাছে যায়। সে বলরামকে বেঁধে রেখেছে। বলরাম খুব ভালো সিকিউরিটি দিত কেজিএফ এ। গারোরার সব লোককে মেরে ফেললেও রকি বলরামকে মারেনি, যাতে কেজিএফ এর সিকিউরিটি হিসেবে তাকেই রাখতে পারে, কারণ রকি জানতো বলরাম কতটা বিশ্বস্ত আর দক্ষ। বলরাম প্রথমে রাজি হয় না এবং বলে, হাতের বাঁধন খুলে দিলে সে সর্বপ্রথম রকিকেই মারবে। চ্যাপ্টার 1 এ আমরা দেখেছি রকি মেইনটেনেন্স রুমে গিয়ে কেজিএফ এর ম্যাপ দেখে আসে। রকি বলরামকে বলে সে জানতে পেরেছে কেজিএফ এর মাইনকে সেক্টর 3 অফ 9 কেন বলা হয়। এদিকে কেজিএফ এ কাজ করা ইয়াং ছেলেদেরকে কেজিএফ এর সিকিউরিটির জন্য প্রস্তুত করা হচ্ছিল, কিন্তু ওরা কেউই ঠিকমতো অস্ত্র চালাতে পারছিল না। তখন সেখানে বলরামকে নিয়ে এসে তার বাঁধন খুলে দেওয়া হয়, কিন্তু বলরাম আর রকিকে মারে না। সে রকির কথা মেনে নিয়ে কেজিএফ এর সিকিউরিটির দায়িত্ব নেয়। সে বলে কেজিএফ এর আউটপোস্টের সিকিউরিটি আরও বাড়াতে হবে। বলরাম সেখানকার সব ছেলেদের ভালোভাবে ট্রেনিং দেয়। রকি কেজিএফ এ তার বাহিনী তৈরি করতে শুরু করে। বলরাম রকির ভালো মানসিকতা বুঝতে পারছিল। অন্তত রকি গারোরার থেকে ভালো ছিল, তাই বলরাম তাকে মেনে নিয়ে তার পক্ষে কাজ করতে শুরু করে। এরপর রকি কেজিএফ এর সব পার্টনারদের ডেকে বলে কেজিএফ এ আসলে একটা নয়, পুরো 9টা মাইন আছে। এটা শোনার পর সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ এই ব্যাপারে তারাও কিছুই জানতো না।
আসলে সূর্যবর্ধন বাকি 8টা মাইনের কথা সবার কাছে গোপন করেছে। সে চাইতো না 9টা মাইনের ব্যাপারে সবাই জেনে যাক। সবাই জেনে গেলে কেজিএফ এর উপরে হামলার সম্ভাবনা আরো বেড়ে যেত। কিন্তু রকি সবগুলো মাইন খুলে দেয় এবং সবগুলো মাইন থেকেই প্রচুর পরিমাণে স্বর্ণ বের করার সিদ্ধান্ত। এদিকে যে 8টা নতুন মাইন পাওয়া গেছে কেউই ভয়ে তার ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না, সবাই খুব ভয় পাচ্ছিল। তখন রকি ভেতরে ঢুকে শ্রমিকের মতো কাজ শুরু করে। এটা দেখে বাকি শ্রমিকরাও সাহস পায় এবং রকির সাথে কাজ করতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখতে পাই কেজিএফ এর ছোট ছোট বাচ্চারা রকির মহলে খেলছে। ওরা সারাদিন রকির কথা বলায় রিনা অনেক রেগে গিয়ে ওদেরকে ধমক দেয়। বাচ্চাগুলো রিনাকে ডেকে নিয়ে অভিনয় করে দেখায় রকি আসলে তাদের জন্য কি কি করেছে, কিভাবে সে এই মানুষগুলোর জীবনমান উন্নতি করেছে। এসব দেখার পর রিনার মনেও রকির প্রতি সম্মান তৈরি হয়। সে বুঝতে পারে রকি আসলে গুন্ডা নয়, সে অনেক মানুষের নেতা। কেজিএফ এর মোট 9টা মাইনের ব্যাপারে জানার পর রকি আরো বেশি ক্ষমতাশীল হয়ে ওঠে। রাস্তা থেকে উঠে আসা রকির এমন সফলতা এন্ড্রু আর রাজেন্দ্র দেশাই কোনোভাবেই মেনে নিতে পারছিল না। রাজেন্দ্র দেশাই শেট্টিকে ফোন করে জানায় কেজিএফ এর নতুন মালিক এখন রকি। ওরা সবাই মিলে রকিকে থামানোর উপায় খুঁজতে থাকে। একটা উপায় তারা খুঁজে পেয়েও যায়। রকিকে শুধু একজনেই থামাতে পারে, সে হলো রানিকা সেন। রানিকা অনেক শক্তিশালী একজন পলিটিশিয়ান। এদিকে কেজিএফ এ দিনরাত মাইলিং চলছে। রকি বলে এগুলো যথেষ্ট নয়, আরো স্বর্ণ চাই। এখানে রকি কিছু বক্স উঠাচ্ছিল, তখন সেখানে একটি তলোয়ার দেখা যায়। তলোয়ারটা দেখেই সবাই ভয়ে দূরে সরে যায়। আসলে এই তলোয়ারটা ছিল আধিরার। আধিরা হলো সূর্যবর্ধনের ছোট ভাই। বলরাম রকিকে বলে আধিরা তার এই তলোয়ারের জোরেই পুরো কেজিএফ সাম্রাজ্য দাঁড় করিয়েছিল। আধিরা বেঁচে থাকলে তোমাকে কখনোই এই সাম্রাজ্যতে পাও রাখতে দিত না। সবাই ভেবেছিল আধিরা মারা গিয়েছে, কিন্তু সে গারুরার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করছিল। আধিরা তার ভাইকে কথা দিয়েছিল যে যতক্ষণ তার ছেলে গারুরা বেঁচে আছে ততক্ষণ সে কেজিএফ এর উপরে চোখ পর্যন্ত তুলে তাকাবে না। সে তার বড় ভাইকে অত্যন্ত ভালোবাসত। গারুরার মৃত্যুর পর আধিরা কেজিএফ দখল করার জন্য ফিরে আসে। কেজিএফ চ্যাপ্টার 1-এ আমরা জেনেছিলাম গারুরার হামলায় আধিরা মারা গিয়েছে, কিন্তু সে এখনো বেঁচে আছে। তাকে আগে থেকেই হামলার কথা জানিয়ে দেওয়া হয়েছিল। কে জানিয়েছিল সেটা আমরা পরে জানবো। আধিরা তার দলবল নিয়ে এসে কেজিএফ এর আউটপোস্টে হামলা করে। এখানে রকির একজন সৈনিক ছিল যার নাম ছিল ফরমান। সে রকির জন্য নিজের জীবনটা দিতেও প্রস্তুত ছিল। এই ফরমান কেজিএফ এর প্রবেশ করার মুখে আগুন ধরিয়ে দেয়। এরপর পুলের রশি কাটতে থাকে যাতে আধিরা কেজিএফ এ প্রবেশ করতে না পারে। এই ফরমানকে কি আপনারা চিনতে পেরেছেন? কেজিএফ চ্যাপ্টার 1-এ মেইনটেনেন্স রুমে ঢোকার অপরাধে রকিকে বাঁচাতে গিয়ে এক লোক প্রাণ দিয়েছিল। এই ফরমান হলো সেই লোকেরই ছেলে। ফরমান ওই পুলে আগুন লাগিয়ে দিলেও আধিরা ওই আগুনের ভেতর দিয়ে চলে আসে এবং রশি ধরে রেখে তার লোকদের পার করে নেয়। পুল আটকে রাখতে গিয়ে আধিরার খুব কষ্ট হচ্ছিল। তখন ফরমান আধিরাকে বলে, আমি এত ছোট মানুষ হয়েই যদি তোমার হাত কাঁপতে বাধ্য করতে পারি তাহলে চিন্তা করো রকি ভাই তোমার কি অবস্থা করবে। সেখানে রকি সব লোককে আধিরার লোকেরা মেরে ফেলে আর তাদের সাথে ফরমানকেও তারা মেরে ফেলে। কেজিএফ এর জন্য সবাই এতটাই পাগল ছিল যে কেউ এটা হাসিল করার জন্য কাউকে মারতে বা নিজে মরতেও দ্বিধাবোধ করতো না। এন্ড্রু রাজেন্দ্র দেশাইয়ের কাছে এসে বলে রকিকে কেজিএফ এর সিংহাসন থেকে সরাতে হলে কোনোভাবে রকিকে কেজিএফ থেকে বাইরে নিয়ে আসতে হবে। রিনা যদি বাইরে আসে তাহলে রিনার সাথে রকিও বাইরে আসবে। রিনা যদি জানতে পারে তার বাবার কিছু হয়েছে তাহলে রিনা অবশ্যই আসবে। রাজেন্দ্র দেশাই বলে তারা যদি এটা বিশ্বাস না করে। এন্ড্রু বলে টিভিতে দেখালে তো অবশ্যই বিশ্বাস করবে। এরপর সে রাজেন্দ্র দেশাইকে মেরে ফেলে। এই খবর পাওয়ার পর রিনা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এই খবর পাওয়ার পর রকিও তার পেছনে পেছনে যায় তাকে থামানোর জন্য। দুর্ভাগ্যক্রমে রিনা গারুরার লোকদের হাতে পড়ে যায় আর এই গারুরার লোকজন এখন আধিরার সাথে হাত মিলিয়েছিল। ওরা রিনাকে তুলে নিয়ে যায়। রিনাকে বাঁচানোর জন্য রকিও ওদের পেছন পেছন যায়। এইখানে গারুরার লোকদের সাথে রকির প্রচুর মারামারি হয়। এখানে আমরা খুব সুন্দর একটা অ্যাকশন সিন দেখতে পাই। তখন পাহাড়ের উপর থেকে আধিরা রকিকে শুট করে। আধিরা চাইলে ওই সময় রকিকে প্রাণে মেরে ফেলতে পারত, কিন্তু সে সুযোগ থাকা সত্ত্বেও সে রকিকে মারে না, কারণ সে দেখেছিল কেজিএফ এর ভেতরের লোকেরা রকিকে দেবতা মনে করে। রকি ছিল তাদের ভরসার জায়গা। রকির কারণে তাদের ভিতরে আত্মবিশ্বাস ফিরে এসেছিল। আধিরা চাচ্ছিল কেজিএফ এর মানুষেরা রকিকে আহত আর অসহায় অবস্থায় দেখুক, তারা বুঝতে পারুক আধিরা চাইলেই রকিকে মেরে ফেলতে পারে। এভাবে তাদের ভিতরে আত্মবিশ্বাস ভেঙে যাবে এবং আবারও তাদের ভিতরে ভয় গড়ে উঠবে। আধিরা যেমনটা চাইছিল ঠিক তেমনটাই হয়। রকিকে আহত অবস্থায় দেখে কেজিএফ এর ভিতরে থাকা সবাই অনেক ভেঙে পড়ে। সকলের আত্মবিশ্বাসে ভাঙন ধরে। এর পরের সিনে আমরা দেখতে পাই পার্লামেন্টে সবাই প্ল্যান করে প্রাইম মিনিস্টার গুরু পান্ডেকে পদ থেকে সরানোর জন্য তার বিরুদ্ধে হাত ওঠায়। অন্যদিকে শেট্টি মুম্বাইতে থাকা রকির সব লোককে দাওয়াত করে এবং খাবারে বিষ মিশিয়ে তাদের সবাইকে মেরে ফেলে।
এদিকে রকির অবস্থা অনেক খারাপ হতে শুরু করছে। একদিকে তার শারীরিক অবস্থা খারাপ, আর অন্যদিকে তার সব কাছের মানুষেরা মারা যাচ্ছে। তার উপর রকির সাপোর্টে থাকা সরকারেরও পতন হতে যাচ্ছে। সব মিলিয়ে রকি কিছুটা অসহায় হয়ে পড়ে। এই সময় শেট্টি রকিকে কল করে মজা নিতে শুরু করে। সে রিনাকে নিয়েও আজে বাজে কথা বলে। সে বলে, তুমি এসে আমার পা টিপে দাও, আর শুনলাম তোমার নাকি একটা রানীও আছে, তাকেও নিয়ে এসো। সেই সময় রকি কোনো উত্তর না দিয়ে চুপচাপ থাকে। রকি মুম্বাইতে থাকা তার এক বিশ্বস্ত চাচাকে একটি কাজ করে দিতে বলে। কি কাজ সেটা আমরা পরে জানতে পারব। রকির সময় খুব খারাপ যাচ্ছিল। সে একটি হেলিকপ্টারে করে রিনাকে নিয়ে দুবাই চলে যায়। যাওয়ার সময় রকি অনেক টাকা ও স্বর্ণ নিয়ে যায়। ওই সময় কেজিএফ এর বাসিন্দারা ভাবে রকি ভয় পেয়ে তাদেরকে অসহায় অবস্থায় রেখে পালিয়ে গেছে, সে হয়তো আর কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু আসলে রকি দুবাইতে গিয়েছিল এনায়েত খলিলের সাথে বিজনেস ডিল করতে। এনায়েত খলিল সাউথ আফ্রিকা থেকে দুবাইয়ে স্বর্ণ নিয়ে আসে, এরপর দুবাই থেকে ইন্ডিয়া পাঠায়। এতে অনেক বেশি রিস্ক হয়। রকি এনায়েত খলিলের কাছে প্রস্তাব দেয় যে সাউথ আফ্রিকা থেকে ডিরেক্ট ইন্ডিয়ায় স্বর্ণ ডেলিভারি করবে। এতে পুরো রিস্ক রকি একাই নেবে। এনায়েত খলিল তার প্রস্তাবে রাজি হয় না, কারণ রকির বর্তমান অবস্থা খুব একটা ভালো ছিল না। এনায়েত খলিল রকিকে বলে সে সব জায়গায় অনেক বন্ধু বানিয়ে রেখেছে, এই কাজ যদি রকিও করতো তাহলে রকির আজ এই অবস্থা হতো না। তখনই এনায়েত খলিলের কাছে একটি ফোন আসে এবং সে জানতে পারে ইন্ডিয়াতে থাকা তার সব কাছের লোককে মেরে ফেলা হয়েছে। এই কাজ রকি আর তার সেই চাচাই করেছে, অর্থাৎ ইন্ডিয়াতে এনায়েত খলিলের আর কোনো বন্ধুই বেঁচে নেই। এনায়েত খলিল তার সাথে থাকা যেসব লোককে নিজের গার্ড মনে করেছিল তাদের বেশিরভাগই ছিল রকির লোক। এখানে রকি এনায়েত খলিলকে তার সাথে বিজনেস ডিল করতে বাধ্য করে। রকি যখন এনায়েত খলিলের সাথে কথা বলছিল তখন এনায়েত খলিলের এক লোকের কাছে গিয়ে সে একটি গান হাতে নেয় আর জিজ্ঞেস করে এটা কি। ওই সময় ইন্ডিয়াতে অটোমেটিক রাইফেল খুব একটা প্রচলিত ছিল না, তারা সবাই বন্দুকই ব্যবহার করত, যাতে মাত্র 2টি বুলেট থাকতো। প্রথমবার রকি এমন একটি গান দেখে যাকে AK-47 বলা হয়। এই গানটির নাম জিজ্ঞেস করলে লোকটি বলে এর নাম কালাশনিকভ। এরপর রকি কেজিএফ এ ফিরে আসে, তার সব ট্রাক বের করতে বলে। আদিরা রকির জন্যই অপেক্ষা করছিল। রকিকে ট্রাক সহ আসতে দেখে আদিরার লোকজন তার দিকে গান পয়েন্ট করে। তখনই সেই ট্রাক থেকে অসংখ্য সৈন্য সেই কালাশনিকভ বের করে আদিরার সব লোককে মেরে ফেলে। আদিরাও খুব আহত হয়। আসলে রকি যখন দুবাইতে গিয়েছিল তখন সেখান থেকে ফেরার পথে কালাশনিকভ নামে ওই গান বিপুল পরিমাণে নিয়ে এসেছিল, আর এর জন্যই সে সাথে করে এত স্বর্ণ ও টাকা নিয়ে গিয়েছিল। রকিও আদিরাকে না মেরে আহত অবস্থায় ছেড়ে দেয়, আর দ্বিতীয়বার কেজিএফ এ চোখ তুলে তাকাতে নিষেধ করে। এরপর গুরু পান্ডের সরকারকেও সে পতনের হাত থেকে রক্ষা করে। এরপর আমরা আদিরাকে দেখতে পাই। আদিরার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, ঠিক যেমন সে রকির অবস্থা করেছিল। রকিও তার একই অবস্থা করে। আদিরার শরীরে অনেকগুলো লোহার টুকরো ঢুকেছিল। আদিরা ডক্টরকে লোহার বড় টুকরোটা বের করতে নিষেধ করে। সে চায় এই আঘাত তাকে রকির কথা মনে করিয়ে দিই। এরপর সিন শিফট হয়। রকি মুম্বাইতে এসে শেট্টির আস্তানায় চলে যায়। শেট্টি রকির খারাপ সময়ে অনেক মজা নিয়েছিল আর আজে বাজে কথা বলেছিল, এজন্য সে শেট্টির কাছে প্রতিশোধ নিতে যায়। শেট্টি তার পায়ে পড়ে মাফ চায়। রকি বলে, আমাকে নিয়ে যাই বলো, আমি তোমাকে মাফ করে দিতাম, কিন্তু তুমি রিনাকে নিয়েও কথা বলেছো। এরপর সে শেট্টিকে মেরে ফেলে। রকি তার সব শত্রুকে দমন করতে সক্ষম। এরপর আমরা দেখতে পাই গুরু পান্ডের রকিকে বলে পরবর্তী জেনারেল ইলেকশনে রানিকা সেন অবশ্যই দাঁড়াবে আর সেই জিতবে, যেভাবেই হোক রানিকাকে আটকাতে হবে। কিন্তু রকি বলে মহিলাদের উপরে আমি হাত উঠাই না। পুরাণ তো এটাই বলে যে মহিলারা যখন রেগে যায় তখন তাদের সাথে হাত জোর করে মিনতি করে। এরপর সিন 1981 সালে শিফট হয়। এইখানে আমরা দেখতে পাই রানিকা সেন ইলেকশনে জিতে গিয়েছে। এখানে আমরা রানিকার পাওয়ার সম্পর্কে জানতে পারি। সে খুবই নিষ্ঠুর এবং সৎ একজন প্রাইম মিনিস্টার ছিল। এরপর রানিকা যখন তার অফিসে যাচ্ছিল তখন সিবিআই অফিসার রাঘবান এসে তার সাথে কথা বলতে চায়। সে রকির ব্যাপারে রানিকাকে বলতে চায়, কিন্তু রানিকা ব্যাপারটা পাত্তা না দিয়ে বলে ওই সব ছোট ছোট গুন্ডাকে নিয়ে ভাবার সময় আমার নেই। এটা একটা স্টেট ইস্যু আর স্টেটই এটা সামলাবে। সিবিআই অফিসার রেগে গিয়ে রানিকাকে নাম ধরে ডাক দেয় এবং বলে 25 বছর ধরে আমি এই কেজিএফ এর ফাইল নিয়ে স্টাডি করছি। আমি অপেক্ষা করছিলাম কারণ একদিন আপনার মতো একজন পিএম আসবে আর কেজিএফ এর উপর অ্যাকশন নেবে। এরপর রাঘবান রানিকাকে রকির ব্যাপারে সবকিছু ডিটেইলসে বলে এবং এও বলে আপনি রকিকে ধরার জন্য যে স্পেশাল ফোর্স পাঠিয়েছেন ওরা রকির কিছুই করতে পারবে না। ওর সাম্রাজ্য অনেক বড়, আশেপাশের প্রায় 15 লাখ মানুষ ওকে নিজেদের দেবতা মনে করে। তারা নিজেদের জীবন দিয়ে দেবে কিন্তু রকির কিছু হতে দেবে না। এরপর রাঘবান রানিকাকে রকির সাম্রাজ্যের কিছু ছবি দেখায় যেগুলো সে স্যাটেলাইটের মাধ্যমে পেয়েছে। রানিকা অবাক হয়ে যায়। একটা মানুষ একাই এত বড় সাম্রাজ্য গড়তে পারে তা ভাবতেই পারছে না রানিকা সেন। এইখানে আমরা দেখতে পাই কেজিএফ এর চেহারা পুরোপুরি বদলে গিয়েছে। কেজিএফ এখন আগের থেকে অনেক উন্নত। রাঘবান বলে ইতিহাসে আছে পাওয়ারফুল লোক পাওয়ারফুল জায়গা থেকেই উঠে আসে, কিন্তু ইতিহাস ভুল।
কারণ পাওয়ারফুল লোক জায়গাগুলোকে পাওয়ারফুল করে নেয়। এরপর আমরা দেখতে পাই কেজিএফ এর লোকজন কাজে ব্যস্ত। এর মাঝে একজন লোক লুকিয়ে কেজিএফ এর ছবি তুলছিল। এটা দেখে কেজিএফ এর সিকিউরিটি গার্ডরা তাকে ধরে রকির কাছে নিয়ে যায়। আর এই লোকটি হলো সেই জার্নালিস্ট আনন্দ, যাকে কেজিএফ চ্যাপ্টার 1-এ আমরা গল্প বলতে দেখেছিলাম। আনন্দ রকিকে বলে, পুরো দুনিয়া তোমার ভয়ে চুপ থাকলেও আমি চুপ থাকবো না। আমি তোমার সব অপকর্মের কথা লিখবো, সবাইকে জানিয়ে দেবো তুমি কত বড় রাক্ষস। আনন্দের সাহস দেখে রকি মুগ্ধ হয়ে যায়। সে আনন্দকে তার ক্যামেরা ফিরিয়ে দেয় এবং অন্যদেরকে বলে, মানুষ দুটো কারণে সাহসী হয়, এক হচ্ছে পাগলামি আর দ্বিতীয়টি হচ্ছে ইমানদারি। পাগলামি তো আমরা অনেক দেখি, কিন্তু এই দেখো, এটা হচ্ছে ইমানদারির চেহারা। এরপর সে আনন্দকে পুরোপুরি স্বাধীনভাবে লেখার সুযোগ দেয় এবং সবসময় তার সাথেই থাকতে বলে। সে আরও বলে, কোনো সোনা জিনিস লিখো না, যা চোখে দেখো তাই লেখো, ভালো করে দেখো এখানে কি হচ্ছে। এরপর আমরা দেখতে পাই রানিকা সেন রকির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সে রকির সোনা আটক করার জন্য পুলিশ ফোর্স পাঠায়। পুলিশ সব জায়গায় তন্ন করে খুঁজেও একটি সোনার বার ছাড়া কিছুই খুঁজে পায় না। পুলিশ সেই স্বর্ণের বারটা নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই দুবাই থেকে রকির কাছে অনেকগুলো অস্ত্র আসে। এর মধ্যে একটি অস্ত্রের নাম তারা বলে বারিক, যেটা চালানোর জন্য বড় ট্রাইপডের প্রয়োজন হয়। রকি তখন অস্ত্রগুলো দেখছিল। একজন লোক এসে রকিকে খবর দেয় পুলিশ তাদের আস্তানায় রেড করে একটা মাত্র সোনার বার নিয়ে গিয়েছে। রকি ওই একটি সোনার বার আনার জন্য পুলিশ স্টেশনে যায়। রকি তার নতুন অস্ত্রের ট্রায়ালও করতে যাচ্ছিল, তাই সে স্বর্ণের বার নিয়ে যাওয়ার সময় সেই ট্রাইপড বসিয়ে ট্রায়াল করে পুরো পুলিশ স্টেশন তছনছ করে দেয়। এরপর আমরা দেখতে পাই একটি ইন্টারভিউয়ে রানিকা ইনডিরেক্টলি রকিকে হুমকি দেয় যে সে রকির আস্তানায় ঢুকে তাকে মারবে। এদিকে রকি স্বর্ণের ডেলিভারি বন্ধ করে দেয়। এটা জানার পর এনায়েত খলিল অনেক রেগে যায়। রকির স্বেচ্ছাচারিতায় বিরক্ত হয়ে সে আদিরার সাথে হাত মেলায়। এন্ড্রুও আদিরার সাথে হাত মিলিয়েছিল। আদিরা এতদিন নীরবে কেজিএফ এ কাজ করা লোকদের ধরে ধরে কেজিএফ এর ইনফরমেশন বের করে নিত, আর এখন আদিরার কাছে কেজিএফ এর পুরো একটা ম্যাপ আছে। আদিরা বলে কেজিএফ এ ঢোকার দুটি রাস্তা, দুটো রাস্তায় অনেক কড়া সিকিউরিটি। কেজিএফ এ ঢুকতে গেলে তাকে কোনো মাইনের ভিতর দিয়ে তৃতীয় রাস্তায় ঢুকতে হবে, কিন্তু এর জন্য আগে ভালোভাবে মাইনের সম্পর্কে খোঁজ নিয়ে তৃতীয় রাস্তা বের করতে হবে, আর খোঁজ নেওয়ার দায়িত্ব সে এন্ড্রুকে দেয়। আদিরা এন্ড্রুকে হুমকি দেয় এমনটা না করলে সে এন্ড্রুকেই মেরে ফেলবে। এরপর আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে মাইলিং হওয়ার পরেও রকি সন্তুষ্ট হয় না। সে আরো বেশি বেশি মাইলিং করার অর্ডার দেয়। রকির চাচা রকিকে বলে, গারোরার সাথে তোমার কোনো পার্থক্যই নেই। সে রকিকে বারবার জিজ্ঞাসা করে, এসব কেন করছো? এত স্বর্ণ দিয়েও তোমার মন ভরছে না? তখন রকি সবাইকে তার মায়ের ব্যাপারে বলে, তার মায়ের ইচ্ছার কথা বলে। এরপর রকি তার মায়ের কবর পুরনো জায়গা থেকে তুলে কেজিএফ এ নিয়ে আসে এবং অনেক ভালোভাবে তার সমাধি স্থাপন করে। এরপর তার মায়ের কবর দেখাশোনার জন্য একজন লোককে নিয়ে আসা হয়। ওই লোক আর কেউই নয়, রকিরই বাবা। রকি বলে, মা বেঁচে থাকা অবস্থায় এই লোক তার কোনো খেয়াল রাখে, অন্তত এখন তার কবরের খেয়াল রাখে। এরপর সিন শিফট হয়। রিনা রকির কাছে গিয়ে তাকে আই লাভ ইউ বলে। এরপর ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়। এরপর আমরা দেখতে পাই ফাইনালি রানিকা রকির বিরুদ্ধে কিছু প্রুফ পায়। সে রকিকে অ্যারেস্ট করতে চায়, কিন্তু সেখানে রকি ফুলের তোড়া নিয়ে হাজির হয়। সে রানিকাকে একটি ফাইল দেয়, এখানে রকির বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল। রকি বলে, এই ফাইলের উপর ভিত্তি করে আপনি আমাকে অ্যারেস্ট করে ফেলুন। তখনই রানিকার পার্টির পলিটিশিয়ানরা এসে রকিকে অ্যারেস্ট করতে নিষেধ করে, কারণ রানিকার পার্টির প্রায় 200 জন পলিটিশিয়ানকে রকি নিজে ফান্ডিং করে। এখন রানিকা যদি রকির বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে সবাই জেনে যাবে রানিকার নিজের লোকই রকির সাথে জড়িত, আর এতে করে তার সরকারেরই পতন হবে। এখানে রানিকা চাইলেও রকির বিরুদ্ধে কিছুই করতে পারছিল না। এদিকে এন্ড্রু এসে আদিরাকে জানায় সে মাইনের ভিতরে ঢোকার রাস্তা পেয়ে গেছে। এরপর ওরা মাইনের ভিতরে যাওয়ার জন্য সুড়ঙ্গ করতে থাকে। সিন শিফট হয়। রিনা জানতে পারে সে গর্ভবতী। রিনা রকির কাছে গিয়ে তাকে বলে মা আসছে, মানে তারা তাদের সন্তানকে মায়ের মতোই ভালোবাসে। কিন্তু তখনই আদিরা তার দলবল নিয়ে কেজিএফ আক্রমণ করে। আদিরা সবার আগে রিনাকে গুলি করে মেরে ফেলে। এরপর রকির সাথে আদিরার মারামারি হয়। তাদের ভিতর প্রচন্ড লড়াই হতে থাকে। এখানে অসাধারণ একটি অ্যাকশন সিন আমরা দেখতে পাই। আদিরা রকিকে প্রচুর মারতে থাকে এবং এক পর্যায়ে রকি হারতে থাকে। রকিকে এভাবে মার খেতে দেখে রকির সৈন্যরাও দুর্বল হয়ে পড়ে। কিন্তু এরপর রকি সেই হাতুড়ি দিয়ে আদিরাকে আঘাত করে, যেটা দিয়ে চ্যাপ্টার 1-এ গারোরা লোকদের মেরেছিল। হাতুড়ির আঘাতে আদিরার তলোয়ার ভেঙে যায়। এরপর রকি আদিরাকে প্রচুর মারে এবং এক পর্যায়ে সে আদিরাকে মেরে ফেলে। এরপর রকি জানতে পারে এরা সবাই 3 নম্বর মাইন দিয়ে কেজিএফ এ ঢুকেছে। তখন রকি জানতে পারে যে কে তার সাথে বেইমানি করেছে। সে সরাসরি পার্লামেন্টে যায়, আর এইখানে এই মুভির অনেক বড় একটি টুইস্ট আমরা জানতে পারি। রকিকে দেখে সব নেতারা সেখান থেকে পালিয়ে যায়। সেখানে শুধু রানিকা আর গুরু পান্ডিয়ান দাঁড়িয়েছিল। রকি রানিকার দিকে বন্দুক তাক করে। এরপর রানিকার পেছনে থাকা গুরু পান্ডিকে গুলি করতে শুরু করে। আসলে শুরু থেকে এই গুরু পান্ডিয়াই বেইমানি করে আসছিল।
সূর্যবর্ধনের মৃত্যুর পর থেকে সে এসব প্ল্যান করছিল। গারোরাকে মারার জন্য রকিকে গুরু পান্ডেই অ্যাপয়েন্ট করেছিল, আর গারোরা যখন আদিরাকে হামলা করে তখন সেই আদিরাকে জানিয়ে দিয়েছিল, যার কারণে তখন আদিরা বেঁচে গিয়েছিল। এজন্য রকি গুরু পান্ডেকে খুব খারাপভাবে গুলি করতে করতে ঝাঁঝরা করে দেয়। এইসব দেখে রানিকা খুব রেগে যায়। সে রকির অ্যারেস্ট ওয়ারেন্ট সাইন করে দেয়। সে দেশের সব ফোর্সকে অর্ডার দেয় কেজিএফ এ অ্যাটাক করার জন্য। কিন্তু তার আগেই রকি কেজিএফ এর লোকদের সেখান থেকে বের করে নিয়ে কেজিএফ খালি করে দেয়। আর্মিরা রকিকে খোঁজার জন্য তার মেনশনে যায়, কিন্তু রকিকে সেখানে পাওয়া যায় না। তখন একজন নেভি কমান্ডার জানায় রকি একটি শিপ নিয়ে তাদের দিকেই আসছে। রকি ওই জাহাজে একা ছিল না, সে তার সব স্বর্ণ ওই জাহাজে উঠিয়েছিল। ওই সময় রকির কাছে যত স্বর্ণ ছিল পুরো পৃথিবীতে কারোর কাছেই তখন অত স্বর্ণ ছিল না। এরপর রানিকার নির্দেশে রকি ও পুরো কেজিএফ এর উপর একসাথে মিসাইল ছোড়া হয়। একদিকে রকি ও অন্যদিকে রকির বানানো সাম্রাজ্য দুটোই শেষ হয়ে যায়। রকি তার সমস্ত স্বর্ণ নিয়ে সমুদ্রের তলদেশে ডুবে যায়। রকি গোলামের মতো 100 বছর না বেঁচে সুলতানের মতো মরেছে। জীবনের শেষ মুহূর্তেও সে তার স্টাইল আর অ্যাটিটিউড বিন্দুমাত্র ছাড়ে। এরপর আমরা দেখতে পাই রকি কেজিএফ এর মানুষদের একা ছেড়ে যায়। সে তাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে গিয়েছিল। এরপর ইউএস থেকে কিছু অফিসার এসে রানিকাকে রকির ক্রিমিনাল রেকর্ড দেয়। এরপর আমরা দেখতে পাই আনন্দের লাইব্রেরিতে কেজিএফ চ্যাপ্টার 3 এর বইটি পাওয়া যায়, অর্থাৎ কেজিএফ চ্যাপ্টার 3 আসতে চলেছে। ভিউয়ার্স, চ্যাপ্টার 3 নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।